বন্ধুরা, গতকালকে এপ্রিল মাসের 8 তারিখ ছিল বুধবার। গতকালকের ঘটনাটা হচ্ছে আমি তেল ভরতে পারতেছিলাম না। তো অনেকগুলা পাম্পে তেল দিতেছিল, কিন্তু এত পরিমাণ সিরিয়াল যে এতক্ষণ সিরিয়ালে দাঁড়ায় তেল ভরমু, তো সেটা যুক্তিযুক্ত মনে হইতেছে না। ধরেন 2 ঘন্টা দাঁড়াইতে হবো, তেল দিতেছে 200 টাকার। এই তেলে তো 200 টাকার তেলে তো ধরেন আমার বাসা থেকে আমি পাম্পে গেলাম, তারপর ওই পাম্পে তেল পেলাম না, আরেক পাম্পে গেলাম, এইভাবে আমাদের প্রতিদিন ধরেন 20 কিলোমিটার মানে গাড়ি ফাও চালাইতে হইতেছে শুধুমাত্র তেল খোঁজার জন্য। এরকম একটা অবস্থা হয়েছে। তারপরে গিয়া 200 টাকার তেল পাইতে হইতেছে। 200 টাকায় কতটুক তেল পাওয়া যায়? প্রায় 2.5 লিটার। তো এর থেকে এতটুকে মানে আবার ওদিক দিয়ে 20 কিলোমিটার মানে খরচই হইতেছে, ফাও যাইতেছে। তাহলে মানে কিভাবে কি? পরে দেখলাম হচ্ছে সাদ্দাম মার্কেটের যে ইউটার্নটা আছে, ইউটার্নের ওই পাশে যে একটা পাম্প আছে, ওই পাম্পে দেখলাম তেল দিতেছে। হ্যাঁ, সিরিয়াল প্রায় এদিক দিয়ে সাইনবোর্ড আইসা পড়তেছে। এরকম একটা অবস্থা গতকালকে বিকালের ঘটনা। তো পরে আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকার তেল দেন? বললো যে 500 টাকার করে তেল দিতেছে। আমি কই যাক, ভালো কথা, এই জায়গায় যদি আমি 2-3 ঘন্টা ইনভেস্ট করি তাহলে একটা ভালো রিটার্ন হইব, 500 টাকার তেল ভরতে পারবো। পরে সিরিয়ালে দাঁড়াইলাম। তো সিরিয়ালে দাঁড়ানোর পরে এইভাবে একটু একটু আগাইতেছে, আমিও আগায় নিতেছি। পরে এক ভাইকে বলতেছিলাম, ভাই দেখবেন যখন আমরা লাইনের কাছাকাছি চলে যাবো, তখন দেখবেন আমরা 500 টাকার তেল পাবো না, বলবো যে তেল শেষ। পরে ভাই তখন 7টা বাজলো, লাইনের গেলাম, তখন বলতেছে যে 500 টাকার তেল দিব না, সত্যি সত্যি 300 টাকার দিব। দেখেন এতগুলা সময় ওইখানে ইনভেস্ট করলাম, এত সিরিয়াল ধরলাম, এদিক দিয়ে অনেকে আবার লাইন ছাড়া গাড়ি ঢুকাই দিতেছে, তো তাদেরকে ওই জায়গায় পাহারা দিয়ে রাখলাম যাতে না ঢুকাইতে পারে। তো এত যুদ্ধ করে পরে লাস্টে তেল পাইলাম 300 টাকার। তো এই 300 টাকার তেলে কি হয়, মানে কি একটা পরিস্থিতি চলতেছে। আপনার ম্যাক্সিমাম পাম্পগুলা বন্ধ, আর যেই পাম্পে তেল দিতেছে তার আবার মানে অল টাইম তেল দিতেছে না। আগে আপনার অন্য সময় সব সময় তেল পাওয়া যেত, এখন একটা তারা নির্দিষ্ট সময় তেল দিতেছে। আবার এরকম অবস্থা, আবার এর মধ্যে হচ্ছে যে আপনি তেল পাইবেন 200-300 টাকার। তো এর মধ্যে কি হয়? পরে এই তেল নিয়ে বাসায় আসলাম। এই হচ্ছে বন্ধুরা বর্তমান পরিস্থিতি। আর সংসদে বা যেই যারা দায়িত্বে আছে দেশের, এইসব নেতাদের মুখে শুনতেছি তেলের নাকি কোনো সংকট নাই, প্রচুর তেল। অথচ প্রধানমন্ত্রীর যে কার্যালয়ের সামনে ওনারা কি দেখে না যে এই যে ট্রাস্ট পাম্পের সিরিয়াল ওই দিক দিয়ে মানে প্রায় একদিন দেখছি আমি, ওই যে জাহাঙ্গীর গেট পার হয়ে যে একটা স্কুল আছে না, ওই যে ওই স্কুলের ক্রস করে ফেলেছে, মানে আলটিমেটলি মহাখালী রেল গেট পৌঁছে যেতেছে ওইটার সিরিয়াল, ওইটার কাছাকাছি। তো এরকম একটা অবস্থা। তারা কি এগুলা দেখে না? তারা কি এখনও ওই সব কথা বলে যাবো যে তেলের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে? মজুদ থাকলে তো, বা তেলের যদি এই ক্রাইসিসটা না থাকে, তাহলে তো এরকম পরিস্থিতি হওয়ার কথা না। এই যে এই পাম্পের থেকে ওই পাম্পে ঘুরতেছি। পরে রাত্রে গেলাম বন্ধুরা নারায়ণগঞ্জ সিটিতে, দেখলাম শহীদ মিনারের পিছনে যেই পাম্পটা, চাষারা শহীদ মিনারের পিছনে ওই জায়গায় দিতেছে না। পরে ভাবলাম যে মেডিনোভার অপোজিটে যেই পাম্পটা আছে ওইটা থেকে বরমু। এখন দেখি বন্ধুরা ওইটা তো বিশাল সিরিয়াল, এক পাশের যেই লাইনটা, ওই লাইন পুরো বন্ধই করে ফেলাইছে বাইকাররা। তো কি তেল বরমু? পরে আসার সময় তখন রাত্র 11টা বাজে আসতেছিলাম, তখন ভাবলাম যে রাতে আসার সময় একটা চুপি দিই মনে, যদি দেখি ভিড় কম তেল দিতেছে তাহলে বইরা ফেলা মনে। দেখি সেম অবস্থা বন্ধুরা। তো আমরা বাইকাররা এখন এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াইতেছি। তারপরে এইভাবে 10-20-30 কিলোমিটার আমাদের ফাও চালানো লাগতেছে। তারপরে সিরিয়ালে 3-4 ঘন্টা দাঁড়ায়া এই এতটুকু প্রাপ্তি। তো আমার তো জানা মতে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞাগুলো দেয়, সেই তো ইরানকে 1 মাসের জন্য তেল রপ্তানি করার অনুমতি দিছে, রাশিয়াকে 1 মাসের জন্য তেল রপ্তানি করার অনুমতি দিছে। তাহলে আমাদের দেশের যারা ওই সব তেল আমদানি করা বা ওই সব জায়গায় যারা দায়িত্ব, তো তারা তারা এই সব জায়গাগুলো থেকে নেটওয়ার্কিং করে কেন আনতে পারে না, বা ভায়া হইয়া বা যে কোনো ওয়েতে ম্যানেজ করতে পারতেছে না কেন? কারণ আমাদের দেশে তো অনেক মানুষ, তেলের অনেক মানে কনজিউমার আমরা। তো এই সমস্যাটা, মানে এটা তো একটা বিশাল সমস্যা। এই যে আমাদের সময়গুলো, আমাদের দৈনন্দিন কাজকর্মগুলা মানে ক্ষতি হইতেছে, তাহলে এই ক্ষতিটা তো আসলে আমাদের মারাত্মক ক্ষতি। তো তারা এই বিষয়টাতে মানে চিন্তা ভাবনা করে না কেন বন্ধুরা? তারা এইসব আমাদের দেশের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে এই তেলের দায়িত্বে, তো তারা এইসব সমস্যাগুলো কেন সমাধান করে না? কারণ এখন তো অনেকগুলা জায়গা থেকে তেল দিতেছে, রাশিয়া থেকে, তারপরে ইরান থেকে। যেমন চায়না, আপনার শুনছি যেটা
পৃথিবীতে যত তেল রপ্তানিকারক দেশ আছে সব দেশ থেকে তারা তেল কিনে, যে কোন তাদের যেহেতু ওই সক্ষমতা আছে, তারা যত নিষেধাজ্ঞা থাকুক ওই নিষেধাজ্ঞার মধ্য দিয়েও তারা তেল কিনতে পারে, তাদের ওই অ্যাবিলিটি আছে। আমাদের বুঝলাম সেই অ্যাবিলিটি নেই, কিন্তু এখন তো অ্যালাউ করছে যে ওই সব দেশ থেকে তেল কেনার জন্য, বা হরমুজ প্রণালী দিয়া 6টা দেশের জাহাজকে যাওয়ার অনুমতি দিছে। আমাদের বাংলাদেশও একটা তার মধ্যে। তাহলে বাংলাদেশ কেন মানে তেলের এত ক্রাইসিস থাকবে? বাংলাদেশে তো সব ক্ষেত্রেই গ্রিন সিগন্যাল পাইতেছে, হরমুজ প্রণালীর ক্ষেত্রেও গ্রিন সিগন্যাল পাইছে, এবং ইরান থেকেও তেল কেনার জন্য আমেরিকা ওপেন করে দিছে, এবং রাশিয়া থেকেও তেল কেনার জন্য। তাহলে বাংলাদেশের এই সংকট থাকবো কেন? কারণ আমরা হচ্ছি আপনার বন্ধুর একটা ঘনবসতিপূর্ণ দেশ, প্রায় আনঅফিসিয়ালি সম্ভবত আমরা 20 কোটি মানুষের দেশ। তো এর মধ্যে ঢাকা শহর, নারায়ণগঞ্জ, গাজীপুর, আপনার এইসব জায়গাগুলোতে প্রচুর মানুষ বসবাস করি। তো আমাদের তো এটা একটা তেল না পাইলে আমাদের মানে মারাত্মক সমস্যা। এখন কি দিনের কাজকর্ম বাদ দিয়ে আমরা খালি পাম্পে পাম্পে দৌড়ামো? আপনার কি একটা অবস্থা চলতেছে, আপনারা যদি ঢাকা শহরে ঘুরেন দেখবেন মানে রাস্তায় এখন জ্যাম জট, রাস্তায় গাড়ি নাই, কিন্তু আবার প্রচণ্ড জ্যাম ওই সব জায়গাগুলোতে যেখানে তেলের পাম্প আছে, এর আশেপাশে 1-2 কিলোমিটার এলাকা জুড়ে মানে গাড়ি চলতেছে না, সব পাম্পে দাঁড়ায় আছে। তাহলে এটা মানে কোন ধরনের আমাদের জনজীবন মানে এত পরিমাণে বাধাগ্রস্ত হইলো? তো যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা তাড়াতাড়ি দ্রুত তেলের পর্যাপ্ত মজুদ আছে, সাপ্লাই আছে, এইসব কথা বন্ধ কইরা দ্রুত স্টেপ নেন এবং মানুষকে এই সমস্যা থেকে সমাধান করেন। যেহেতু বিশ্ব বাজারে, বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের সমস্যা হওয়ার কথা না, মানে এইটা বলতাছে। তো কী কারণে আমরা এরকম ভুক্তভোগী, এটা নিয়ে আপনাদের মানে সমাধান করা উচিত। ধন্যবাদ।